ঘাতক ভারত পালিয়ে গেলেও ধরা পড়েছে তার সহযোগী। শ্বাসরুদ্ধকর এক অভিযানে ওসমান হাদিকে গুলি করা সেই মোটরসাইকেলের মালিককে আটক করেছে পুলিশ। আটকের পর ব্যক্তির কাছ থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য, যা শুনে খোদ আইনশৃঙ্খলা বাহিনী এবার নড়ে চড়ে বসেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী হাদিকে মেরে ফেলতে যুবলীগের এক নেতা ও ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের সংশ্লিষ্টতা ভূমিকা সামনে আসছে। ইতোমধ্যেই হাদির ঘটনার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপাতদৃষ্টিতে এটা শুধু একটা মানুষকে মারার প্ল্যান হলেও এর পেছনে ছিল বড়সড় পরিকল্পনা। যে পরিকল্পনায় আছে আগামী নির্বাচন বানচাল করার মতো চেষ্টা। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের চেষ্টায় আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদির ওপর হামলায় দেশবিরোধী শক্তির মদত থাকতে পারে। তারই অংশ হিসেবে এখন জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন আগামী নির্বাচনে প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের টার্গেট করা হচ্ছে। হাদিকে তো একটি মোটরসাইকেল থেকেই সরাসরি গুলি করা হয়েছে। ঘটনার পর অনেকে সেই মোটরসাইকেলকে খুঁজে বের করার কথা বলেছিল। অবশেষে সেই চেষ্টায় সফল হয়েছে পুলিশ। মোটরসাইকেলটি শনাক্ত করার পর আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করেছে। আব্দুল হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। গুলির ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সঙ্গে হান্নানের পূর্ব পরিচয় রয়েছে বলে জানিয়েছে র্যাব, যাকে বর্তমানে খুঁজছে পুলিশ। র্যাব ২ এর অধিনায়ক মোহাম্মদ খালিদ উল হক হাওলাদার বলেন, হাদির ওপর গুলিবর্ষণের সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটির মালিক আব্দুল হান্নান। ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তির সাহায্যে মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করা হয়। পরে বিআরটিএ থেকে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে। র্যাব অধিনায়ক আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। একবার তিনি দাবি করেছেন মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছেন, আবার বলেছেন সেটি গ্যারেজে রাখা ছিল। তবে এসব দাবি পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। আটক হান্নান দাবি করেছেন প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে তিনি চিনলেও দীর্ঘদিন তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। তবে র্যাব কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ফয়সাল তার পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠজন। হান্নানের নির্দিষ্ট কোনো পেশার তথ্যও পাওয়া যায়নি। র্যাব কর্মকর্তারা মনে করছেন তাকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করলে হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ কারণে ৫৪ ধারায় তাকে আটক দেখিয়ে থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে যে যুবলীগ নেতাকে পুলিশ সন্দেহ করছে সে ইসমাইল হোসেন সম্রাট জুলাই বিপ্লবের পর ভারতে পালিয়েছেন। অন্যদিকে গুলি করা মাসুদও ভারতে চলে গেছেন বলে শোনা যাচ্ছে। এতেই সন্দেহ আরও বাড়ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর এত তৎপরতার পরও কিভাবে তারা দেশ ছেড়ে পালালো। মূলত ভারতীয় গোয়েন্দা সংস্থার বিভিন্নভাবে দেশের মধ্যে কাজ করছে। তারা এই বিষয়ে সহযোগিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু দুজন যাতে দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য দেশের সব বিমানবন্দরের ইমিগ্রেশনে বার্তা পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি সীমান্তে নজরদারি আরও কঠোর করেছে নিরাপত্তা বাহিনী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জানিয়েছে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট দল, গোষ্ঠী ও নেতাদের মধ্যে ভয় ধরাতে হাদির ওপর গুলি করেছে চক্রটি। এতে চক্রটি সাময়িকভাবে কিছুটা সফল হয়েছে। তবে এমন হামলার ঘটনা যাতে আর না ঘটে এজন্য তারা ঢাকাসহ সারা দেশে রেকি তল্লাশি করবে। পাশাপাশি জামিনে থাকা সন্ত্রাসী কারা কারাগারের বাইরে আছে তাদের আলাদা করে তালিকা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্র জানায় হাদির ওপর গুলির ঘটনায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছে ডিবি পুলিশ ও র্যাব। কেন, কারা এবং কি উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি হাদির গুলির ঘটনার বিষয়টি উদ্ঘাটনের স্বার্থে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এ ঘটনায় ১৩ই ডিসেম্বর রাত পর্যন্ত থানায় মামলা হয়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের ফুটেজ এবং প্রাপ্ত অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা ফুটেজে মোটরসাইকেলের পেছনে বসে গুলি করতে দেখা যাওয়া ব্যক্তির চেহারার সঙ্গে ফয়সালের চেহারা মিলে যাচ্ছে। পুলিশ তাকেই এই হামলার মূল সন্দেহভাজন বলে মনে করছে। এর আগেও ফয়সালের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ আছে। গত বছরের নভেম্বরে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির ঘটনায় তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। ফয়সাল করিম মাসুদ ছাত্র রাজনীতিতে প্রভাবশালী ছিলেন। তিনি সর্বশেষ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ প্রাক্তন সভাপতি ও আদাবর থানা ছাত্রলীগ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাই বিপ্লবের পর নিষিদ্ধ সংগঠনটির পক্ষে ঝটিকা মিছিল, চোরাগুপ্তা হামলা ও বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এমনকি ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান কামালের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে। গোয়েন্দা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে মাসুদের রাজনৈতিক উত্থান ছিল দ্রুত। স্থানীয় পর্যায়ে তিনি শুধু পদধারী নেতা নন, বরং প্রভাব বিস্তারে দক্ষ সংগঠক হিসেবেও পরিচিত ছিলেন। তার এই প্রভাবের পেছনে ছিল কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতার আশীর্বাদ। গোয়েন্দা তথ্য আরও বলছে হাদির ওপর হামলার প্রেক্ষাপটে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যগুলোর একটা হলো জুলাই বিপ্লবের পর মাসুদের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেন। একাধিক ব্যাংকে থাকা তার হিসাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে স্বল্প সময়ে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলন হয়েছে। এসব লেনদেনের একটি অংশ এসেছে বিদেশ থেকে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন এসব অর্থ বৈধ চ্যানেলে এসেছে কিনা। একই সঙ্গে দেশের ভেতর থেকেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে তার অ্যাকাউন্টে অর্থ এসেছে। এদিকে যে ইসমাইল হোসেন সম্রাটকে সন্দেহ করা হচ্ছে সে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের প্রধান ছিল। এই পদে থেকে শুধু ঢাকা মহানগর নয়, বিভিন্ন জায়গায় অবৈধ ক্যাসিনো, চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে ছিল তার একচ্ছত্র প্রভাব। ক্ষমতাসীন দলের ছাত্র ছায়ায় রাজধানীর অফিস ভাড়াখ্যাত মতিঝিল, পুরান ঢাকা, গুলিস্তান ও
পল্টনে টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন সম্রাট। মূলত 1993 সালে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের 53 নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক হওয়ার মাধ্যমে রাজনীতিতে সম্রাটের পথ চলা শুরু হয়। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুবলীগের দৃশ্যপটে চলে আসেন সম্রাট। সেই সময় বড় বড় নেতাদের হাত ধরে শহরে চাঁদাবাজি, টেন্ডারবাজিতে দাপিয়ে বেড়াতেন তিনি। 2003 সালে মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সংগঠনে নিজের জায়গা পোক্ত করেন সম্রাট। বিএনপি সরকারের আমলেও এই পদে থাকলে সমস্যা হয়নি তার। 111-এর পট পরিবর্তনের পর যখন আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন কেন্দ্রীয় যুবলীগে প্রভাবশালী হয়ে ওঠেন এই মুকুটহীন সম্রাট। 2009 সালে দ্বিতীয়বার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2012 সালে যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন ওমর ফারুক চৌধুরী। তার হাত ধরেই ইসমাইল হোসেন সম্রাট যুবলীগের রাজনীতিতে প্রদীপের আলোয় চলে আসেন। সেই বছরই ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের প্রধান হিসেবে নির্বাচিত করা হয় সম্রাটকে। মহানগর যুবলীগ প্রধান পদে আসীন হয়েই দল ক্ষমতায় থাকার সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে ওঠেন এই যুবলীগ নেতা। রাজুক, সিটি কর্পোরেশন, গণপূর্ত, সেক্রেটারিয়েট সহ সকল সরকারি অফিসে টেন্ডার ও চাঁদাবাজিতেও হয়ে ওঠেন একচ্ছত্র নিয়ন্ত্রক। এসবের বাইরেও মহানগর দক্ষিণের ক্যাসিনো ব্যবসাও ছিল সম্রাটের একক নিয়ন্ত্রণে। মতিঝিলের ইয়াংম্যানস ক্লাব, আরামবাগ ক্লাব, ওয়ান্ডারার্স ক্লাব, দিলকুশা ও মুক্তিযোদ্ধা ক্লাবের জুয়ার টাকার একটি অংশ চলে যেত এই যুবলীগ নেতার ব্যক্তিগত তহবিলে। সেই সঙ্গে যুবলীগের পদবাজিতেও তিনি হয়ে উঠেছিলেন ওমর ফারুক চৌধুরীর ডান হাত। দীর্ঘদিন অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকা এই ব্যক্তি টাকার পাহাড় জমিয়েছেন। সেই টাকা দিয়ে এখন দেশে অরাজকতা করা হচ্ছে। মাসুদকেও ভাড়া করার ইঙ্গিত মিলেছে। তবে মাসুদ অর্থাৎ হাদিকে গুলি করা সে ব্যক্তি বর্ডার পার হয়ে ভারতে চলে গেছে। সম্রাটও আগে থেকে ভারতে। ধরা পড়েছে মোটরসাইকেল মালিক। তার মাধ্যমেই বেরিয়ে আসছে রহস্যজনক সব তথ্য।